আচ্ছা, আজকে তোমাদের একাদশ শ্রেণীর ঘর্ষণ এই চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করব। ঘর্ষণ প্রথমে কাকে বলে? ধরো দুটো পদার্থ বা বস্তু ধরো একে অপরের সংস্পর্শ তল বরাবর আছে। এবার ধরো একটা বস্তুকে আমি অপর বস্তুটির সাপেক্ষে ধরো গতিশীল করার চেষ্টা করছি, বা কোনো গতিশীল যদি আছে তাদের মধ্যে আপেক্ষিক বেগ অর্থাৎ কোনো একটার বেগ ধরো বৃদ্ধি করার চেষ্টা করছি। তাহলে কি হবে না, এদের এই সংস্পর্শ তল বরাবর এরা এর বিপরীত অভিমুখে একটা, অর্থাৎ এই যে সংস্পর্শ তল বরাবর তাদের যে আপেক্ষিক বেগ যেটা হয় চেষ্টা করছি অথবা তার বেগের যে সৃষ্টি করছি, এরা কি করে এই বেগের বিরুদ্ধে একটা বাধা বল প্রয়োগ করে। এই বাধা বলকে বলা হয় ঘর্ষণ বল। যখন স্থির অবস্থায় আছে পরস্পর, সেই অবস্থায় ধরো আমি গতিশীল করার চেষ্টা করছি, তখন একটা বাধা পাচ্ছি। এই যে স্থির অবস্থায় যে বাধা বলটা পাচ্ছি এটাকে বলা হয় স্থিত ঘর্ষণ। আর একইভাবে গতিশীল অবস্থায় আছে, এরপরে যদি আমি কোনো একটার আপেক্ষিক বেগ বৃদ্ধি করার চেষ্টা করি, একটা সাপেক্ষে অন্যটা যদি আপেক্ষিক বেগের সৃষ্টি করি, তাহলে কি হবে, তখন তার বিরুদ্ধে যে বাধা বলটা ক্রিয়া করে সেটাকে বলা হয় চল ঘর্ষণ। তাহলে এই স্থিত ঘর্ষণ, চল ঘর্ষণ আমরা এই সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমে আমরা পড়ব স্থিত ঘর্ষণের সূত্রাবলী। দেখো, আমি ধরো একটা তলের উপরে একটা ইঁট রেখেছি, রেখে আমি এটাকে গতিশীল করার চেষ্টা করছি। আমাকে যতটা বাধা বল এখানে আমি পাচ্ছি, যদি এই ইঁটটার উপরে আমি আরেকটা ইঁট দিয়ে দিই, তাহলে তারপরে যখন আমি আবার গতিশীল করার চেষ্টা করব, তখন এই বাধা বলটা অর্থাৎ আমাকে আরো বেশি বল প্রয়োগ করতে হয়, মানে বাধা বলটা এখানে আরো বেশি হয়। কতটা বেশি? ঠিক দ্বিগুণ হারে বেশি হয়েছে। যদি আমরা আরো একটা ইঁট দিই, ঠিক একই হারে কি হবে, এই বাধা বলটা বাড়বে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারছি যে ঘর্ষণ বলটা, আমরা ইটের উপরে ইট দিচ্ছি মানে কি তার ওজনটা বৃদ্ধি পাচ্ছে, ওজন বৃদ্ধি পাচ্ছে মানে তার লম্ব প্রতিক্রিয়া বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। এটা হলো আমাদের প্রথম সূত্র। তাহলে আমরা কি বললাম না, এক ঘর্ষণ বল কাকে বলে, তারপরে আমরা ঘর্ষণ এর সূত্রাবলী নিয়ে আলোচনা করছি। সেখানে আমরা কি বলছি না, যদি ধরো একটা তলের উপরে একটা এমভরের বস্তুকে রেখেছি, তাহলে এর ওজনটা mg নিচের দিকে ক্রিয়া করছে। ঠিক একইভাবে এর উপরে কি হবে না, এর একটা লম্ব প্রতিক্রিয়া যেটাকে আমরা বলছি r। তাহলে যে ঘর্ষণ বল, অর্থাৎ যদি আমরা এটাকে এই দিকে গতিশীল করার চেষ্টা করি, তাহলে এর ঘর্ষণ বল ওই তল দুইটির সংস্পর্শ তল বরাবর কি হবে, তার বিপরীত অভিমুখে ক্রিয়া করবে। অর্থাৎ এফটা কি করবে, তার বিপরীত অভিমুখে ক্রিয়া করবে। তাহলে আমরা বলছি এক নম্বর যে ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়ার সহিত সমানুপাতিক, এফ ভ্যারিজেস আর। এরপর আমরা বলছি যে ঘর্ষণ বল সবসময় আপেক্ষিক গতির চেষ্টা করলে বা আপেক্ষিক গতি সৃষ্টি হলে এর বিপরীত অভিমুখে ক্রিয়া করে। তাহলে স্থিত ঘর্ষণের ক্ষেত্রে কি হবে না, আপেক্ষিক গতি সৃষ্টি করার চেষ্টা করলে এর বিপরীত অভিমুখে কি হয়, ঘর্ষণ বল ক্রিয়া করে। তাহলে 2 নম্বর হলো ঘর্ষণ বল আপেক্ষিক বেগের বিপরীত অভিমুখে ক্রিয়া করে। 3 নম্বর সূত্র আমরা বলছি যে ঘর্ষণ বল, ধরো একটা তলের উপরে একটা আমরা পদার্থ বা বস্তু রেখেছি, তাহলে এই যে বস্তুটা রেখেছি এর একটা ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফলটা কত বেশি কম আছে এর উপরে ঘর্ষণ বল নির্ভর করে না। ঘর্ষণ বল কিসের উপর নির্ভর করে না, এখানে এই তল দুইটির প্রকৃতির উপর নির্ভর করে।
এরা যত মসৃণ হবে ঘর্ষণ বলের পরিমাণ তত কম হবে, যত এরা রুক্ষ হবে তত ঘর্ষণ বলের পরিমাণ কি হবে? অনেক বেশি হবে। তাহলে 3 নম্বর সূত্র কি বললাম? ঘর্ষণ বল তল দুইটির প্রকৃতির উপর নির্ভর করে, কিন্তু ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। এরপর আমরা বলবো ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে? না, আমরা পড়লাম ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে? না, আমরা পড়লাম যে ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক, বা এফ সমান মিউ ইন্টু আর, যেখানে মিউ সমান সমানুপাতিক ধ্রুবক, ইহাকে ঘর্ষণ গুণাঙ্ক বলে। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক মিউ সমান কি হবে? এফ বাই আর, অর্থাৎ ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়ার অনুপাতকে ঘর্ষণ গুণাঙ্ক বলে। এবার আমরা দেখব ঘর্ষণ কোণ। ঘর্ষণ কোণ কাকে বলে? ঘর্ষণ কোণ, ঘর্ষণ কোণ বলা হচ্ছে যে ধরো আমরা তলের উপরে একটা বস্তুকে রেখেছি, অর্থাৎ ধরো ঘর্ষণ বল এফ এদিকে ক্রিয়া করছে এবং লম্ব প্রতিক্রিয়া আর এদিকে ক্রিয়া করছে। তাহলে বলা হচ্ছে ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়ার লব্ধি। তাহলে লব্ধি মানে কি? তাহলে আমাদের লব্ধি নির্ণয় করতে হবে। ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়ার লব্ধি, ধরো এটা এস, লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণ করে তাকে বলা হয় ঘর্ষণ কোণ। কি বললাম? ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়ার লব্ধি লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণ করে তাকে ঘর্ষণ কোণ বলে। তাহলে আমাদের ঘর্ষণ কোণ কোনটা? এটা। তাহলে ঘর্ষণ কোণ এর মানটা আমরা নির্ণয় করব। দেখো তো, আমরা ভেক্টরের যে সূত্র সেখানে আমরা কি পেয়েছি? যদি এটা এস হয় তাহলে বলো এফ সমান কি হবে? না, এটা থিটা বা ল্যামডা, তাহলে ল্যামডা থেকে দূরবর্তী বাহু কি হবে? সাইন। তাহলে কি হবে? এস সাইন ল্যামডা। আর সমান কি হবে? আর সমান এস ল্যামডা সংলগ্ন বাহু, তাহলে এস কি হবে? কস ল্যামডা। তাহলে আমরা জানি মিউ ইজ ইকুয়াল টু এফ বাই আর সমান এস সাইন ল্যামডা বাই এস কস ল্যামডা, দ্যাট ইজ ইকুয়াল টু ট্যান ল্যামডা। অতএব ল্যামডা সমান কি হবে? ট্যান ইনভার্স মিউ। এইটা হলো আমাদের ঘর্ষণ কোণের মান। কি হলো? ল্যামডা সমান ট্যান ইনভার্স মিউ। এবার আমরা বলবো ঘর্ষণ শঙ্কু। ঘর্ষণ শঙ্কু, ঘর্ষণ শঙ্কুটা কি? না, এই যে আমরা ধরো ঘর্ষণ বল আর লম্ব প্রতিক্রিয়ার লব্ধি, তাকে আমরা কি করেছি? এটা আমাদের ছিল ঘর্ষণ কোণ।
এখন এই যে ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়ার লব্ধি, ঘর্ষণ কোণে উহার এক প্রান্তকে একটা নির্দিষ্ট বিন্দুতে স্থির রেখে অপর প্রান্তটিকে যদি আবর্তন করানো যায় তাহলে যে শঙ্কুর সৃষ্টি করে তাকে বলা হয় ঘর্ষণ শঙ্কু। কিরকম হলো? এটা ঘর্ষণ বল, লম্ব প্রতিক্রিয়া, তার লব্ধি ল্যামডা কোণে আনত আছে, অর্থাৎ তার ঘর্ষণ কোণে আনত আছে। এই অবস্থায় এর একটা প্রান্তকে আমি স্থির রাখলাম, রেখে অপর প্রান্তটাকে বৃত্তাকার পথে যদি আমরা আবর্তন করাই কি হবে? একটা শঙ্কু সৃষ্টি করবে। এই যে শঙ্কু সৃষ্টি করছে এটাকে বলা হচ্ছে ঘর্ষণ শঙ্কু। এবার আমরা দেখব বিরাম কোণ। বিরাম কোণটা কি? দেখো, আমরা একটা বস্তুকে ধরো একটা তলে এভাবে রেখেছি, রাখার পর তলটাকে আমি কি করব? ক্রমশ আনত করব। এই যে আনত করছি, আনত করতে করতে একটা সময় পরে, অর্থাৎ এই যে আনত তলটা, দেখো আমি যখন এভাবে রেখেছি ক্রমশ আমি এই নতিকোণটা বাড়াচ্ছি, একটা সময় পরে দেখো ঠিক গড়িয়ে পড়ার উপক্রম করছে। অর্থাৎ সর্বোচ্চ এই নততলের নতিকোণের সর্বোচ্চ যে কোণে বস্তুটা ঠিক গড়িয়ে পড়ার উপক্রম করবে, এই কোণটাকে, সর্বোচ্চ এই কোণটাকে বলা হবে বিরাম কোণ। অর্থাৎ সর্বোচ্চ যে কোণ পর্যন্ত সে স্থির আছে, এর পরে কোণটা বৃদ্ধি করলেই বস্তুটা কি হবে? গড়িয়ে পড়বে। অর্থাৎ সর্বোচ্চ যে কোণে ঠিক গড়িয়ে পড়ার উপক্রম করে একে বলা হয় ঘর্ষণ বিরাম কোণ। তাহলে বিরাম কোণ কি হলো? দেখো, ধরে নততলে আমরা একটা বস্তুকে রেখেছি, এর ধরো থিটা বিরাম কোণ, মানে ঠিক এর ধরো ওজনটা ধরো এম ভরের বস্তু, তাহলে কি হবে? খাড়া নিম্নাভিমুখে mg নিচের দিকে ক্রিয়া করবে। এর দুটো উপাংশ পরস্পর লম্ব দুটি উপাংশ আমরা বিভক্ত করলাম। এটা যদি থিটা হয় তাহলে এইটা থিটা, তাহলে এটা কি হবে? mg cos থিটা। এটা কি হবে? mg sin থিটা। দেখো, এখানে বস্তুটা তার ওজনের জন্য এই ওজনের এই বরাবর উপাংশটা ওকে কি করবে? নিচের দিকে নামিয়ে আনার চেষ্টা করবে। আর ওকে আটকে রাখবে কে? না, এখানে যে ঘর্ষণ বলটা ক্রিয়া করছে, এই ঘর্ষণ বলটা কি করবে? একে ওই জায়গায় স্থির রাখার চেষ্টা করবে। যেহেতু এটা সর্বোচ্চ এই কোণটাতে বস্তুটা ঠিক গড়িয়ে পড়ার উপক্রম করছে, এখনো গড়িয়ে পড়েনি, এর থেকে একটু বাড়ালেই গড়িয়ে পড়বে, তাহলে এটা সর্বোচ্চ কোণ। তাহলে এই সময় এটা কি অবস্থা আছে? সাম্য অবস্থা। অর্থাৎ এই সময় ঘর্ষণ কোণ এবং ওজনের এই উপাংশটা পরস্পর কি হবে? সমান হবে। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি যে F সমান mg sin থিটা। কখন? যখন এটা থিটাটা হচ্ছে বিরাম কোণ। ঠিক একইভাবে এখানে কি হবে? তলের সঙ্গে লম্বভাবে একটা বল ক্রিয়া করবে, যেটাকে আমরা বলছি লম্ব প্রতিক্রিয়া। সেই লম্ব প্রতিক্রিয়ার মান কত? না, আর সমান mg cos থিটা। তাহলে বিরাম কোণ হলো যে নততলের কোনো বস্তুকে রাখলে নততলের সর্বোচ্চ যে কোণে বস্তুটি ঠিক গড়িয়ে পড়ার উপক্রম করে তাকে বিরাম কোণ বলে। তাহলে বিরাম কোণের মান আমরা নির্ণয় করব। দেখো, এখানে বিরাম কোণ তাহলে কি হবে? না, আমরা জানি মিউ ইজ ইকুয়াল টু F/R, যেখানে মিউ সমান এই তল এবং বস্তুর তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে মিউ সমান F/R, তাহলে F সমান কত পেয়েছি?
এফ সমান mg সাইন থিটা বাই আর সমান কি পেয়েছি mg কস থিটা দ্যাট ইজ ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে মিউ ইজ ইকুয়াল টু ট্যান থিটা, অতএব থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স মিউ। এইটা হলো বিরাম কোণ। তাহলে আমরা বিরাম কোণের মান পেলাম। ঘর্ষণ কোণ ও বিরাম কোণের মধ্যে সম্পর্ক। দেখো তো, আমরা যদি ঘর্ষণ কোণ ল্যামডা হয় এবং দুটি তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হয়, তবে আমরা কি পেয়েছিলাম মিউ সমান ট্যান ল্যামডা। আবার যদি বিরাম কোণ থিটা এবং ওই দুটি, অর্থাৎ এখানে যে দুটি তল আমরা নিয়েছিলাম সেই দুটি তলকে আবার আমরা আনতভাবে রাখছি, তাহলে সেখানে ওই দুটি তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হয়, তবে কি হবে মিউ সমান ট্যান থিটা। একটু আগে পেয়েছি আমরা, তাহলে এখানে আমরা পেয়েছি মিউ সমান ট্যান আলফা, এখানে পেয়েছি মিউ সমান ট্যান থিটা, তাহলে কি হবে ল্যামডা সমান থিটা। মানে কি পেলাম, অর্থাৎ ঘর্ষণ কোণ এবং বিরাম কোণ এর মান সংখ্যাগতভাবে সমান, এর মান সংখ্যাগতভাবে পরস্পরের সমান হয়। তাহলে আমরা পেলাম বিরাম কোণ এবং ঘর্ষণ কোণের মধ্যে সম্পর্ক। ধরো ওই বস্তুটা বিরাম কোণে ছিল, এখন আমি বিরাম কোণে থেকে এমন একটা কোণে নিয়ে গেলাম, বস্তুটা কি হলো গড়িয়ে পড়বে। ধরো আমি এখানটাকে ফাই কোণে রেখেছি, তাহলে সেই সময় অর্থাৎ বিরাম কোণে থেকে বেশি কোণে রেখেছি, তাহলে যে এম ভরের বস্তুটা এটা আবার কি হবে, আর তো বিরাম থাকবে না, স্থির অবস্থা থাকবে না, এবারও গড়িয়ে পড়বে। তাহলে আমাদের কি করতে হবে, এই যে নেমে আসছে, এই নেমে আসার সময় তার ত্বরণের মানটা নির্ণয় করতে হবে। তাহলে ধরো এম ভরের বস্তু, এই বস্তুটা ধরো ফাই কোনো আনত তলে রাখা আছে, তাহলে এর ওজনটা কোন দিয়ে ক্রিয়া করবে না এম জি খাড়া নিম্নাভিমুখে ক্রিয়া করবে। এর দুটি উপাংশ পাবো, একটি উপাংশ পাবো এই বরাবর, তাহলে এটা যদি ফাই হয় তাহলে অবশ্যই এটা ফাই, তাহলে এটা কি হবে এম জি কস ফাই, এটা কি হবে এম জি সাইন ফাই। এই পাশে তার কি ক্রিয়া করছে, ঘর্ষণ বল এফ ক্রিয়া করছে। এরপরে ধরো এই ঘর্ষণ বলটা ক্রিয়া করার পরেও বস্তুটা ধরো এ ত্বরণ নিয়ে নিচের দিকে নেমে আসছে, ধরি এ ত্বরণ নিয়ে বস্তুটা নিচের দিকে নেমে আসছে।
তাহলে এর মান কত হবে? তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই উপাংশটা অর্থাৎ ওজনের এই উপাংশটাকে কি করবে, নিচের দিকে নামিয়ে আনতে সাহায্য করছে। তাহলে আমরা লিখতে পারি mg sin phi, তাহলে mg sin phi মাইনাস কি হবে, ঘর্ষণ বলটা তার বিপরীত দিকে ক্রিয়া করছে, তাহলে মাইনাস এফ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে mg sin phi অর্থাৎ তার ওজনের এই উপাংশটা তাকে নিচের দিকে নামিয়ে আনছে এবং ঘর্ষণ বল তার বিপরীত অভিমুখে ক্রিয়া করছে, এবং সে এ ত্বরণে যদি নেমে আসে তাহলে কি হবে, mg sin phi মাইনাস এফ ইকুয়াল টু m ইন্টু এ, বা mg sin phi মাইনাস এফ মানে আমরা কি জানি, এফ মানে আমরা জানি মিউ ইজ ইকুয়াল টু এফ বাই আর। তাহলে এফ সমান কি হবে, মিউ ইন্টু আর, তাহলে মিউ ইন্টু আর সমান এম ইন্টু এ, বা এম ইন্টু এ সমান mg sin phi মাইনাস মিউ ইন্টু, তাহলে এর লম্ব প্রতিক্রিয়া কত, আর mg cos phi এর সঙ্গে সমান, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু mg sin phi মাইনাস, তাহলে কত হবে, মিউ ইন্টু এখানে আর, তাহলে আর এর মান কত হবে, mg cos phi মাইনাস মিউ ইন্টু mg cos phi, বা এ সমান, তাহলে এম সব চলে গেল, তাহলে জি কমন নিলে sin phi মাইনাস মিউ cos phi। অর্থাৎ এখানে বস্তুটা নততলে থাকার ফলে এ ত্বরণে যদি নামে তাহলে এ সমান কত হবে, জি ইন্টু সাইন ফাই মাইনাস মিউ ইন্টু কস ফাই। আমরা এখান থেকে অঙ্ক করতে পারবো এই সূত্র থেকে। এখন এই যে ঘর্ষণ, তাহলে ঘর্ষণের ফলে আমাদের কি হয় না, ঘর্ষণের ফলে বিভিন্ন জায়গায় ক্ষয়ের সৃষ্টি হয় বা বিভিন্ন গতি বাধাপ্রাপ্ত হয় ইত্যাদি এরকম হয়। আবার ঘর্ষণের অনেক সুবিধেও আছে। সুবিধে মানে কি, ধরো আমরা রাস্তায় যখন হেঁটে যাই, হেঁটে যাওয়ার সময় তখন আমরা যে পেছনের পায়ে যে চাপ দিই, চাপ দিয়ে তার প্রতিক্রিয়াতে আমরা সামনের দিকে যে এগিয়ে যাই, তাহলে এই যে যখন চাপ দিচ্ছি যদি এখানে ঘর্ষণ বল না করে তাহলে পাটা কি হতো, স্লিপ করে চলে যেত, আমরা সামনের দিকে এগোতে পারতাম না। তাহলে এই ঘর্ষণ বল কাজ করছে বলে এই ঘর্ষণ বলের ফলে আমরা কি করছি, সামনের দিকে একটা প্রতিক্রিয়া বল পাচ্ছি। বা একইভাবে ধরো রাস্তায় যখন গাড়িগুলো চলাচল করে, রাস্তার সঙ্গে টায়ারের মধ্যে যদি ঘর্ষণ বলটা না থাকতো তাহলে বাঁক ঘোরার সময় বা যে কোনো রাস্তায় যদি একটু গাড়িটা যদি কাত হতো তাহলে কি হতো, এখান থেকে স্লিপ করে চলে যেত যদি ঘর্ষণ বলটা না কাজ করতো। সেই জন্য কি করা হয়, টায়ারগুলোর মাঝখানে খাঁজ খাঁজ কাটা থাকে যাতে সেখানে ঘর্ষণ বলটা অনেক বেশি হয়। বা ধরো একটা বস্তু যদি পিচ্ছিল হয় তাহলে আমরা ধরে তুলতে পারি না, সেখানে যদি ঘর্ষণ বল কাজ করে তখন আমরা কি করবো, বস্তুটাকে তুলতে পারবো। অর্থাৎ এগুলো হচ্ছে ঘর্ষণের সুবিধে। আমরা ঘর্ষণের কিছু অঙ্ক করব, সেই অঙ্কগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। তাহলে এখানে কি বলছে যে এম ভরের 100 গ্রাম ভরের বস্তু, এটাকে গতিশীল করতে কতটা বল প্রয়োগ করতে হবে, যেখানে মেঝের সঙ্গে বস্তুটির ঘর্ষণ গুণাঙ্ক 0.4। এখন আমাকে কতটা বল প্রয়োগ করতে হবে, বল যেটা প্রয়োগ করতে হবে সেটা তার ঘর্ষণ বলটাকে অতিক্রম করতে হবে। তাহলে এই ঘর্ষণ বলের মানটা কতটা সেটা আমাদের জানতে হবে, সেটা সমানই আমাদের কি করতে হবে, তাকে অতিক্রম করতে হবে। তাহলে আমরা কি জানি
আমরা জানি মিউ ইজ ইকুয়াল টু এফ বাই আর, বা এফ সমান মিউ ইন্টু আর। এখানে আর মানে কি? আর মানে বস্তুর ওজন, এম ইন্টু জি। তাহলে এখানে মিউ সমান কত? 0.4 ইন্টু 100 ইন্টু 980। তাহলে কি হবে? এত ডাইন, এত বল আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে সময় থাকলে এর পরবর্তী সময়ে আমরা ঘর্ষণের আরও অনেক অঙ্ক বা সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে আজকের এতটাই।